আর সারা 4 সপ্তাহ আমি না বিক্রি করে আমি 1 সপ্তাহে যদি 28 মণ লতি বিক্রি করে আমি বলি ভাই আমার 28 মণ লতি আছে, এটা অবস্থা। আর বড় হয়ে কি হবা? আবু মটন লতি ছাড়া বিক্রি দেবো। তাই? কেন তোমার পাইলট হওয়ার, ইঞ্জিনিয়ার, ডাক্তার এগুলো হওয়ার ইচ্ছা নাই? লতি চাষ করার ইচ্ছা? দেখেন দর্শক, কৃষক বাবার সন্তান, তার মধ্যে মানে সে যা কিছুই হোক না কেন, বাবার যে একটা পরিশ্রমের জায়গা, ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা, সেটা কিন্তু ছোটবেলা থেকেই মনের মধ্যে হচ্ছে গেঁথে যায়। জাহিদ ভাই, তাহলে এবার কয়টা ক্ষেত আছে আপনার? এবার খেতে জমি 2টা, কিন্তু খণ্ড 3টা। খণ্ড 3টা? জি। 3টা খণ্ডতেই তো লতি কচু করছেন না? জি। ভালো ফলন আসছে তো মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, দারুণ ফলন আসছে, যা দিছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হচ্ছে যশোর জেলার বাঘারপাড়া উপজেলার মাঝিয়ালি গ্রামে। জাহিদ ভাইয়ের সাথে আমরা আজকে কথা বলছিলাম। ওনার সাথে কথা বলে আজকে আমরা হচ্ছে দেখার চেষ্টা করছি যে লতি কচু তো উনি অনেক বছর যাবৎ চাষ করে আসছেন, আর আমরা ধারাবাহিকভাবে কয়েকটা পর্ব দেখিয়েছি আপনাদের, বোধহয় 3 থেকে 4 বছর যাবৎ। সব মিলিয়ে ওনার কি পরিবেশ, এর আগে কেমন ছিল, বর্তমান পরিবেশ, সেটাই আজকে তুলে ধরার চেষ্টা করব। তো জাহিদ ভাই, আমরা তো আসলে যেটা বলছিলাম যে দারুণ ফলন আসছে বোধহয়। জি। আচ্ছা, আজকে হচ্ছে আপনার লতি তোলা চলছে, আবার ওদিকে বোধহয় চারাও তুলছে। হ্যাঁ, তোলা লতি কাটছে, ওখানে চারা কাটছে, চারার অর্ডার আছে। আচ্ছা, চারার অর্ডার আছে। আচ্ছা, আমরা সবসময় আপনার কাছ থেকে চাষাবাদ জানি, কেমন আয় ব্যয় হয় সেটা জানি। জি। আজকে একটু আপনার গল্প জানবো। আমরা দেখতে পাচ্ছি আপনার একটা সুন্দর বাড়িও হয়েছে। জি। হ্যাঁ, ঠিক রোড সাইডে একটা বাড়ি হয়েছে, একটা দারুণ পরিবেশ। তারপর আপনাকে দেখেও বোঝা যাচ্ছে যে অনেক পরিবর্তন। আগে কি করতেন, এখন কি করছেন, একটু বলেন। এখন ভাই শুরু থেকে সবকিছু আপনি তো জানেন। এখন আমার অরিজিনাল মূলত কিছুই নাই। আত্মীয় স্বজন যায়, আপন জন তো অনেক কিছুই পাই, মা বাপ বলেন আর যাই বলেন, আমি কিছুই পাই নাই। তারপরে যে আমি লতি চাষ শুরু করি, অন্য জমি লিজ নিয়ে করতেছি, আর পাশাপাশি পরে খেতে কাজ করতাম। আচ্ছা, করতে করতে প্রথমে শুরু করি 20 শতক জমি দিয়ে। পরবর্তী বছর জমি পাই না, তারপরে 15-16 শতাংশ দিয়ে করার পরে যে 3 বছরের মাথায় জমি পাইছি ভালো, ওখান থেকে বেশি করেই ওই লতি বিক্রি করি, পাশাপাশি কাজ করি। করার পরে আমি 6 শতক জমি কিনলাম। কিনে ওখানে আপাতত টিন দিয়ে, মানে একটা মানুষ থাকতে পারে সেই পজিশনে, আমার স্ত্রী দিয়ে ছেলে মেয়েদের থাকি। পরে লতি চাষ করতে করতে যখন বৃদ্ধি করি লতি চাষ, তখন আস্তে আস্তে আমার ব্যবসাটাও ভালো হয়, বেচা কিনা ভালো হয়। পাশাপাশি আমার ক্ষেত্রে মনে করেন যে 5-7 জন কাজ করে, আর অন্য চাষ আছে, ধান আছে, লাউ আছে, বেগুন, বিভিন্ন রকমের আর কি সবজি চাষ করার পাশাপাশি লতি চাষ তো আছেই। এখন ওখান থেকে ওই 6 শতক জমিদের পারে থাকার পরে তো দেখলাম কি যে ওখানে একটু সমস্যা আছে। তাই সমস্যার কারণে ওখানে আর জমি অল্প হয়ে যাচ্ছে। তারপরে যে ওখানে 5-6 বছর থাকার পরে 9 শতক জমি কিনলাম, একটা রোডের, পাকা রোডের পাশে। জমিটা কেনার পরে বাড়িও করলাম, 3 রুমের ইট দিয়ে পাকা বাড়ি করে এখন প্রায় মানে অল কমপ্লিট কাজটা করে ফেলাইছি। আচ্ছা, তার মানে বলতে পারি একেবারে শূন্য থেকে মোটামুটি একটা ঠাই গোজার, মাথা গোজার মতো ঠাই হয়েছে, তাই না? আর আপনার লেভেলে যারা আপনারা একসাথে কাজ করতেন বা একসাথে চাষাবাদ করতেন, যারা হয়তো লতি কচু চাষ না করে এমনিতে হয়তো তারা বিভিন্ন চাষাবাদ করছেন, তাদের থেকে কি আপনার উন্নতি হয়েছে কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখা যাচ্ছে আমার পাশাপাশি অন্য লোকও উন্নতি হয়েছে, দেখা যাচ্ছে কারো কম আর বেশি, কিন্তু আল্লাহ যা দিয়েছে আমার আলহামদুলিল্লাহ অনেক কিছুই হয়েছে। আচ্ছা, লতি কচুর ফলন কেমন পান একটু বলেন তো আমাদের। লতি কচুর ফলন মনে করেন কি, আমরা মূলত প্রথমে যখন ধরে তখন যাই আপনার প্রথম যখন হারভেস্ট করবেন 5 কেজি হতে পারে বিঘা প্রতি 33 শতাংশে। আচ্ছা, 5 কেজি 10 কেজি, পরবর্তী দেখা যাচ্ছে 8 মণ 30 কেজি পরের সপ্তাহে, তারপরের সপ্তাহে দেখা যাচ্ছে 2 মণ, পরের সপ্তাহে 5 মণ, এরকম ধাপে ধাপে বাড়তি সর্বোচ্চ ফলন হয় 10 থেকে 12 মণ। এখন আবার অনেকে ভিডিও অনেক কিছুই বলে, কেউ বলে 15 মণ, কেউ বলে 20 মণ, কেউ 30 মণও বানায় নেয়। কিন্তু দেখা যাচ্ছে এই ফলনটা কেমন হয়, আপনার
একাধারে 1 মাস লতি পাইলেন না, না পাওয়ার পরে ওই ফলনটা একবারে আসলে 1 সপ্তাহের জন্য, ওইটা তো আপনার অ্যাভারেজে হিসেব আসবে না। আচ্ছা, আর আপনি রেগুলার যদি 7 মণ করে লতি পান, 4 সপ্তাহে আপনার 28 মণ। 28 মণ। আর সারা 4 সপ্তাহ আমি না বিক্রি করে, আমি 1 সপ্তাহে যদি 28 মণ লতি বিক্রি করে, আমি বলি ভাই আমার 28 মণ লতি আছে, এটা অবাস্তব। আর ওটা তো আপনি রেগুলার পাবেন। ওটা রেগুলার না। আর রেগুলার আপনার ধরতে হবে 7 মণ, 8 মণ, 10 মণের এই ক্যাটাগরি থাকে, আপ ডাউন করে। দেখা যাচ্ছে আজকে 7 মণ যদি হয়, আগামী সপ্তাহে 8 মণ, পরের সপ্তাহে দেখা যাচ্ছে 10 মণ, কিংবা পরে 10 মণেতে আবার 7 মণে হতে পারে, এই ক্যাটাগরিতে। আর দামটা এখন দেখা যাচ্ছে দাম আছে আপনার ভালো, 2 দিন পরে দাম এর অর্ধেকও নেমে যেতে পারে কাঁচামাল। অ্যাভারেজ হিসেব করে তো চাষ করতে হয়। আচ্ছা, এখন টোটাল আসলে চাষের খরচটা কেমন হয়? ধরেন আমি যদি 1 বছরের একটা হিসাব করি, যে আমার কথার কথা 5 লক্ষ টাকা যদি আমি আয় করতে পারি পুরা 11 মাসে, 9 মাসে, 11 মাসের চাষ, 2 মাস প্রথমে থাকবে, 9 মাসের, এই পুরা সময়টা জুড়ে কত টাকা খরচ হতে পারে? আমার জানা মতে 1.5 লক্ষ থেকে 1,80,000 টাকা খরচ আসবে টোটাল। বিক্রি হবে যদি বিক্রি আপনার দেখা আছে ওখানে 3 লাখ হতে পারে, 5 লাখ হতে পারে, বাজারের উপর চাহিদা, তারপর আবার এই সে ফলনের উপর নির্ভর করে। তার ভিতরে আবার ওই এক্সট্রা আবার একটা ইনকাম আছে, বেনিফিট, যেটা আপনার গাছটা বিক্রি করে। আচ্ছা, ওই গাছটা যদি আপনি শেষ বেলায় গিয়ে শেষ বেলায় যদি আপনি 20 টাকা পিস পাই করে বিক্রি করেন, তাহলে 80,000 টাকা বিক্রি করা যাবে 4,000 গাছ থেকে। এখন আপনি যদি আপনার 30 টাকা পিস বিক্রি করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে 1,20,000 টাকা। এরকম ধাপে ধাপে আর কি, এক এক এলাকা এক এক রকম খায়। আচ্ছা, আমরা যখন লতি কচু ধরে থাকি, গাছে যেরকম ধরে আছে, কোনো কৃষককে জিজ্ঞাসা করলে বলে যে ভাই এটা আবার কচু ক্ষেত না, এটা হচ্ছে আমার একটা ব্যাংক। হ্যাঁ, এটা ধরা হয়। হ্যাঁ, ওনারা নাকি এরকম বলে যে আমার এখানে লতি কচুর এক একটা লতি এক একটা টাকার মতো, আমার এখন হচ্ছে সদাই করতে হবে, টাকা নেই, আমি কিছু লতি তুলে বাজারে নিয়ে গেলাম, হয়তো কিছু বিক্রি করে এরকম সে সদাই করতে পারলাম, হঠাৎ টাকা লাগতেছে, যেদিন বাজার তার আগের দিন তুললাম, বিক্রি করলাম, টাকা হলো। এই ব্যাপারটা কেমন? আপনি যেমন আপনার একটা উদাহরণ দেখাই, আমার আজকে লতি কাটতেছে, আজকে মনে করেন যে লতি একদিনে এত লতি কেটে কুলানো সম্ভব না, এই জন্য গতকালকে আমি 1 মণ 35 কেজি লতি, মানে 75 কেজি লতি পাঠাইছিলাম, আমার গাড়িওয়ালা দিয়ে বাজারে পাঠাইছিলাম, আমি যাই নাই, আমারে 5,250 টাকা এনে দিয়েছে। আচ্ছা, 75 কেজি লতিতে। এবার এটা ব্যাংকে আছে কোনো অংশে কম না, ব্যাংকে আপনার ইচ্ছা স্বাধীন তো আপনি টাকা তুলতে পারবেন না, শুক্র শনিতে তো টাকা তোলা ক্ষমতা। কালকে কি বার গেছে? শুক্রবার গেছে না? শুক্রবার গেছে। আমার দেখেন লতি বিক্রি করে আমার ব্যাংকের মতো টাকা নিয়ে দিয়েছে। আচ্ছা, ব্যাংকের উপরে মনে করি। ব্যাংকের উপরে। লতি চাষটা তাহলে আপনি বেশ লাভজনক বলছেন। হ্যাঁ, লাভজনক আছে, তবে বুঝে শুনে সঠিক পরামর্শ অনুযায়ী সঠিক চারা লাগাতে হবে। আচ্ছা, সেই পরামর্শটা একটু দেন আমাদের। কেমন পরামর্শ? ধরেন এই চাষ করতেছি, আপনার কোন সময় কি পরিচর্যা করতে হবে সেটা আমার কাছে যারা চারা নিয়েছে, আমি তাদের সেইভাবে ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার আছে, আমি একবারে মেসেজ করে পাঠাই দিই। গাছে গোড়া বাঁধতে হবে কী করে, আমার ভিডিও করা আছে, আমি ভিডিও পাঠাই দিই, ভাই এই ভিডিওটা দেখে আপনি সেই টাইটেলে গোড়া বাঁধেন। আচ্ছা, তা লতি কাটতে হবে কী করে, আমার ভিডিও আছে, ভিডিও দিয়ে আমি করি। আবার এমনকি আমার পার্সোনালি ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক চ্যানেল আছে, ওখানে জাহিদ ভাই নামে চ্যানেল আছে, ওখান থেকে অনেকে আবার ফলো করে, যে যারা আমার রেগুলার কাস্টমার, ওদের যাতে চাষাবাদে সুবিধা হয়, কোন সময় কি ওষুধ ব্যবহার করতে হবে, কোন সময় কি সার ব্যবহার করতে হবে, এই সব কিছু A to Z আমার ভিডিওতে দেওয়া হয়। ও আচ্ছা, তার মানে ওইটা দেখলে সহজেই বুঝতে পারে। হ্যাঁ, সহজে বুঝতে পারে। দর্শক, জাহিদ ভাইয়ের সাথে কথা বলে একটা ব্যাপার কিন্তু উঠে আসলো, ওনার সাথে যারা যোগাযোগ করেন তারা কিন্তু একটা এক্সট্রা বেনিফিট পান, যে আমরা ভিডিওতে তো আসলে 10 মিনিটের একটা ভিডিওতে সব সময়কার ব্যাপারটা তুলে ধরতে পারি না, এখন যে কন্ডিশনে আছে এটা তুলে ধরি, বাট উনি সারা বছর যেটা করছেন ওইটা ভিডিও আকারে দিয়ে দেন, এবং সেটা হচ্ছে খুব সহজে আপনারা ওইটা দেখে ভালোভাবে শিখতেও পারবেন। ভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে জাহিদ ভাই। জাহিদ ভাই বাংলায় লেখা আছে, ইউটিউব, ফেসবুক, টিকটক যাই বলেন সবই জাহিদ ভাই লেখা আছে। ওই চ্যানেলটাই অনেক পরামর্শমূলক ভিডিও ছাড়ি আমি। আচ্ছা, যাই হোক, তাও আমি নিজের খাতে ছাড়ি, আমি বাইরে কোনো খাতের ভিডিও করে আমি নিজে ছাড়ি না, আমার নিজের খাতে আমি প্রত্যেক সপ্তাহে ভিডিও ছাড়ি, যা করেন ওইটা। হ্যাঁ, তো এটা একটা দারুণ ব্যাপার। আপনারা চাইলে ওনার চ্যানেলটা ভিজিট করে এই কচু চাষের চাষাবাদের ব্যাপারটা, পরিচর্যার ব্যাপারটা, নিয়মগুলা জেনে নিতে পারবেন। জি, ওখানে অনেক নিয়ম আছে। সর্বশেষ আমাদের দর্শকদের কিছু বলবেন? দর্শকদের বলবো কি, যে এটা নতুন কথা না যে অন্য চাষাবাদের পাশাপাশি লতি করুক। লতি যারা বেকার আছে তারা স্বাবলম্বী হতে পারে, লতি চাষ করুক। লতি চাষ করতে গেলে অবশ্যই সঠিক কৃষক, সঠিক পরামর্শ, সঠিক চারা
এটা দেখে করতে হবে। অনেকে আবার দেখে কি যে অল্প দামে কিন্তু চারা পায়। আমি যদি এখানে ওখান থেকে চারা নিয়ে আমার যে কোনো অনলাইনে আমি ব্যবসা করলাম, ব্যবসা করে কী হবে, চারাটা দিয়ে শেষ আমি তার নাম্বার ব্লক করে দেবো কিংবা আমি তার নাম্বার রিসিভই করবো না, এটা কিন্তু আমার ব্যবসার নীতি না। আমার নীতি হয়েছে কি আপনি চারা নেবেন আমার কাছ থেকে নিয়ে লাগাবেন, আপনার A to Z আমার মেসেজ আকারে পরামর্শ দিই আমি। আচ্ছা আচ্ছা। আর অন্য অন্য যারা কেমন করে সেটা আমি জানি না, কিন্তু আমার কাছে অনেকে ফোন দেয় যে ভাই বিভিন্ন জায়গাতে চারা নিয়ে আমরা সঠিক চারাও পাইনি, আমরা সঠিক পরামর্শও পাই নাই, এরকম অনেক রিপোর্ট আসে। হ্যাঁ, তো দর্শক আমরা জাহিদ ভাইয়ের সাথে কথা বললাম, আর উনি যেমনটা বললেন খুব দামি একটা কথা যে শুধু চারা বিক্রি করে খালাস এই টাইপের যারা থাকেন, আসলে কৃষকদের ক্ষেত্রে তো চারা এমনিতেই থাকেন ওনাদের নিজেদের রোপণের জন্য, সেখানে আরও বেশি উপরি যেগুলো থাকে সেগুলো ওনারা বিক্রি করেন, স্থানীয় পর্যায়েও বিক্রি হয়। তো যারা আপনারা অনলাইনে নেবেন তাদের ক্ষেত্রে বা যারা ফোন করে চারা নেবেন তাদের ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা অবশ্যই ভালো কৃষকের থেকে ওইভাবে কথাবার্তা বলে চারা নিতে পারলে আপনারা পরামর্শটা পাবেন। নাইলে শুধু চারা নিয়ে পুঁতে রাখলেন, এরপরে হলো কি না হলো এটা কিন্তু এটা যে চারা দিচ্ছে তার দেখার বিষয় না, দেখার বিষয় থাকে না। কিন্তু এটা আবার এটা হয় কোন ক্ষেত্রে, যারা অল্প দামে চারা খোঁজে। অল্প দামে, হ্যাঁ অল্প দামে সস্তা করুন অবস্থা যেরকম হয় ঠিক ওই রকমই। আচ্ছা যাই হোক, তো যদি আপনি কথার কথা যে কয়েক পয়সা বেশি দিয়েও একটা চারা কিনেন তো তার সেটার সুবিধা কিন্তু আপনি পরিচর্যা হিসেবে নিতে পারছেন, পরামর্শ নিতে পারছেন। সেই ক্ষেত্রে আমি আবার বলি যে আপনারা সরজমিনে খেতে আসেন, এসে দেখে শুনে তাই আপনারা খেত দেখে চারা নিয়ে যান, এই কথা আমি বলে থাকি। সেটাই তো আপনারা ওই রকমই যে আসলে প্রজেক্টে আসেন, খেত দেখেন, খেতে হচ্ছে কেমন ফলন হয়েছে, আসলে আমরা ভিডিওতে যেরকম দেখাচ্ছি বাস্তবে ওরকম পাচ্ছেন কিনা এই বিষয়টা দেখে শুনে বুঝে চাষে আসেন। আর জাহিদ ভাইয়ের গল্প আজকে আমরা শোনার চেষ্টা করলাম, উনি কিন্তু শূন্য থেকেই এই লতি কচু চাষ করেই মোটামুটি একটা ভালো পর্যায়ে এসেছেন। আপনারা যারা বেকার অবস্থায় রয়েছেন তারাও চাইলে এই গল্পটাকে অনুসরণ করেই আপনারা এরকমের চাষে আসতে পারেন, বেশ লাভজনক এই ফসল। আশা করছি আপনাদের এই বিষয়টা বোধগম্য হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাহিদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।